এই ভিডিওটি স্পন্সর করেছে অরোরা বুকস। আপনারা তাদের কাছ থেকে যে কোনো ধরনের বই পেয়ে যাবেন, ফিকশন, নন ফিকশন, একাডেমিক সহ ভর্তি পরীক্ষা রিলেটেড যে কোনো ধরনের বই তাদের কাছে আছে। তারা অনেক কম সময়ে ঢাকা এবং ঢাকার বাইরে পৌঁছে দিয়ে থাকে। সো আপনাদের যদি কোনো বই লাগে তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে সরাসরি গিয়ে অর্ডার করতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছি। কম্বাইন্ড অ্যাডমিশন টেস্টের জন্য আইসিটি ফুল কোর্সের আজকের লেকচারে আমরা জানবো ইনপুট ইউনিট সম্পর্কে। এর আগের লেকচারে আমরা এই জিনিসগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেয়েছিলাম। এবার আমরা ইনপুট ইউনিট সম্পর্কে একদম ডিটেলসে অনেক কিছু জানবো। সো প্রথমেই জেনে নেই আগের কথাবার্তায় ইনপুট ইউনিটটি কি। কম্পিউটারকে নির্দেশ প্রদানের জন্য যে সমস্ত যন্ত্র বা যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেগুলোকে ইনপুট ডিভাইস বা যন্ত্রাংশ বলা হয়। তার মানে হলো কম্পিউটারকে নির্দেশ প্রদানের জন্য আমরা যে ডিভাইসগুলো বা যে যন্ত্রাংশগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে আমরা ইনপুট ইউনিট বলি। সো এখানে কিন্তু আমরা অনেকগুলো ইনপুট ইউনিট দেখতে পাচ্ছি, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, ট্র্যাক হুইল, ডিজিটাইজার, ক্যামেরা, মিক। সো এবার আমরা জেনে নিব এই ইনপুট ইউনিটগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আমাদের পরীক্ষাগুলোতে আসতে পারে। প্রথমেই আমরা নিত্য প্রয়োজনীয় ইনপুট ডিভাইস সমূহ যেগুলো কিবোর্ডে থাকে সেগুলো সম্পর্কে কথা বলবো। বর্তমানে প্রচলিত কিবোর্ডগুলোতে সর্বোচ্চ 105টি কি থাকে। সো এটা কিছু কিছু কিবোর্ডে চেঞ্জ হতে পারে, বাট ম্যাক্সিমাম কিবোর্ডে 105টি কি থাকে। এর মধ্যে কার্সর মুভমেন্ট কি, মানে যেগুলো দিয়ে আমরা এদিক সেদিক নাড়াচাড়া করি, তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো এই চারটা কার্সর কি বা এগুলোকে অ্যারো কিও বলা হয়। সো কিবোর্ডের এই দিকে এই যে চারটি অ্যারো কি আছে এগুলোর সাহায্যে কার্সরকে বিভিন্ন দিকে নেওয়া যায় এবং এই কিগুলোকে কার্সর মুভমেন্টও বলা হয়। তার মানে আমি যদি এখন এর পরে স্লাইডে নিতে চাই তাহলে কিন্তু আমি এই যে কিবোর্ডের এই কিটা এখানে ক্লিক করলে কিন্তু সেটা পরের স্লাইডে চলে যাবে। দেখো, আবার যদি আমি এই দিকে আনতে চাই তাহলে আমি এটাতে ক্লিক করলে চলে আসবে। সো তোমরা কিন্তু এই যে অ্যারো কিগুলোর মাধ্যমে এদিক সেদিক নেওয়া আসা করতে পারো, যেটাকে আমরা কার্সর মুভমেন্ট কি বলছি। এবার আসো নিউমেরিক কি। নিউমেরিক কি মানে এই যে অংশটা, সেখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো নাম্বার। সো এই নিউমেরিক কি দ্বারা গাণিতিক সংখ্যাসমূহ প্রকাশ করা হয়। এই গাণিতিক সংখ্যাগুলো লিখতে নাম লগ, যেটা এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ নাম লগ, এই নাম লগ কিটা চাপতে হয়। এই ধরনের মোট 17টি কি বিদ্যমান। আমি যদি এখন নাম লগটা বন্ধ করে দেই, অর্থাৎ এখানে চাপ দেই, বন্ধ করে দেওয়ার পরে এখানে কিন্তু আর কোনো লাইট থাকবে না। দেখো এখানে কিন্তু এখন কোনো লাইট নাই। সো এটা যেহেতু স্ট্যাটিক একটা ফটো, ওই জন্য আমি লাইটটা আনতে পারছি না। বাট আমার কিবোর্ডে আমি যদি নাম লকটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে একটা লাইট বা একটা আলো জ্বলবে। সো এই আলোটা জ্বলার পরে আমি কিন্তু এই কিগুলো ব্যবহার করতে পারবো। তার মানে তখন যদি আমি 1 2 3 4 লিখি সেই লেখাটা উঠবে, কিন্তু অন্যদিকে যদি এই নাম লকটা অফ থাকে তাহলে লেখাগুলো উঠবে না। এবার আসো আলফা নিউমেরিক কি। আলফা নিউমেরিক কি কিবোর্ডের যে অংশ টাইপরাইটারের মতো বর্ণ এবং অক্ষর অর্থাৎ অ্যালফাবেট A থেকে Z এবং নাম্বার 0 থেকে 9 দিয়ে সাজানো থাকে, সেই অংশের কিগুলোকে আলফা নিউমেরিক কি বলা হয়। সো তোমরা যদি একটু দেখো এখান থেকে আমি 1 2 3 4 পর্যন্ত 9, এই যে এখানে 9 এর পর আবার 0 রয়েছে, এগুলো আলফা নিউমেরিক কি। এবং এই যে কিউ থেকে এখানে M পর্যন্ত অর্থাৎ A থেকে Z পর্যন্ত রয়েছে, এগুলো সবগুলো হলো আলফা নিউমেরিক কি, যার মাধ্যমে আমরা এই যে লেখা এই জিনিসগুলো লিখে থাকি। সো এই বর্ণ অক্ষর এগুলোকে আমরা বলবো আলফা নিউমেরিক কি। এবার আসো ফাংশন কি। ফাংশন কি মানে আমি যদি একটু দেখাই, এই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ 1 থেকে শুরু করে অ্যাপ 12 পর্যন্ত এগুলোকে ফাংশন কি বলা হয়। এই প্রত্যেকটার আলাদা আলাদা কাজ রয়েছে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পরীক্ষাতেই দেখা গিয়েছে এগুলো এসে থাকে। সো আমরা যদি একটু ভালো করে জেনে নিই এই ফাংশন কিগুলোর আসল কাজ কি। তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কি ব্যবহার করা হয়। তার মানে তথ্য সংযোজন, তথ্য বিয়োজন বা কোনো নির্দেশ প্রদানের জন্য আমরা এই ফাংশন কিগুলো ব্যবহার করে থাকি। আর 12টি ফাংশন কি রয়েছে অ্যাপ 1 থেকে অ্যাপ 12। সো অ্যাপ 1 এর কাজ কি, মূলত যে কোনো প্রোগ্রামের সাহায্যে মেনু খুঁজতে এই কি ব্যবহৃত হয়। তার মানে আমরা কোনো প্রোগ্রামের সাহায্যে যদি মেনু খুঁজতে চাই তাহলে আমাদেরকে অ্যাপ 1 ব্যবহার করতে হবে। কম্পিউটার অধিকাংশ প্রোগ্রামে ব্যবহারের ক্ষেত্রে এই বাটনটি ব্যবহৃত হয়। এবার আসো অ্যাপ 2। অ্যাপ 2 রিনেম করার জন্য শর্টকাট কি হিসেবে এটি ব্যবহার হয়। রিনেম মানে তোমরা বুঝেছো, আমি যদি কোনো একটা ফাইলের বা কোনো একটা ফোল্ডারের কোনো একটা নাম চেঞ্জ করতে যাই সেটা আমি অ্যাপ 2 তে ক্লিক করেই করতে পারবো। অ্যাপ 3 এই কি দ্বারা উইন্ডোজ কমান্ড চাপ দিলে, উইন্ডোজ কমান্ড বলতে আমি যদি একটু দেখাই, এই যে এই কিটাকে আমরা উইন্ডোজ কমান্ড বলছি, এই কিটা। সো আমরা যদি এই কি দ্বারা উইন্ডোজ কমান্ড চাপ দিলে পূর্বের কমান্ডটি পুনরাবৃত্তি ঘটবে। শিফট প্লাস F3, তোমরা এখানে শিফট দেখতে পাচ্ছ, এই শিফট প্লাস যদি আমি F3 আবার ক্লিক করি তাহলে যেটা হবে ওয়ার্ডের কোনো শব্দকে বড় হাতের থেকে ছোট হাতের এবং ছোট হাতের থেকে বড় হাতের করা যাবে। তার মানে এই যে কিগুলো এগুলো কিন্তু খুবই হ্যান্ডি, অর্থাৎ আমি বারবার একটা জিনিস করতে চাই সেই জিনিসটা আমি শর্টকাটে এই কিগুলো দ্বারা করে ফেলতে পারবো। এবার আসো F4।
এই বাটন দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের লাস্ট অ্যাকশন পারফর্মড রিপিট করা যায়। তার মানে হচ্ছে এর আগে আমি যে কাজটা করেছি সেই কাজটা আমি একটা পুনরাবৃত্তি অর্থাৎ আবার দেখতে পারবো, এরকম করতে পারবো। এবার আসো F5, এটার সাথে তোমরা যারা কম্পিউটার ইউজ করো ম্যাক্সিমামই হচ্ছে এটার সাথে পরিচিত। আমরা রিফ্রেশ দেওয়ার জন্য F5 ব্যবহার করি। আবার যদি যারা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিয়েছো, সো এই পাওয়ার পয়েন্ট স্লাইড শো চালু এবং বন্ধ করার ক্ষেত্রে আমরা এই F5 ব্যবহার করতে পারি। এবার আসো F6, F6 এ কি করি আমরা, কন্ট্রোল প্লাস শিফট প্লাস F6 চেপে ওয়ার্ডের সক্রিয় ডকুমেন্ট রেখে অন্যটি ব্যবহার করা যায়। তার মানে আমরা যদি এখন একটা ওয়ার্ড ডকুমেন্ট হচ্ছে চালাচ্ছি কিন্তু আমি অন্য একটা ডকুমেন্টে চলে যেতে চাই, সেক্ষেত্রে আমি কন্ট্রোল শিফট F6 চাপ দিলেই সেখানে চলে যেতে পারবো। এবার আসো F7, এই বাটন চেপে মাইক্রোসফট ওয়ার্ড লেখা, বানানো, গ্রামার ঠিক করা যায়। F8, সেভ মোডে অপারেটিং সিস্টেম চালু করতে এই কি ব্যবহৃত হয়। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে সেভ মোড মানে কি। সেভ মোড মানে হচ্ছে আমরা যদি কম্পিউটারে কোনো কিছু চেঞ্জ হয়ে যাক, অর্থাৎ আমি ধরো সেভ মোড হচ্ছে চালাচ্ছি, এক্ষেত্রে আমি যদি কোনো কিছু ডিলেটও করে দেই এটা কিন্তু একদম পার্মানেন্টলি ডিলেট হবে না। অর্থাৎ সেভ মোড মানে হচ্ছে আমি যদি কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি F8 এ ক্লিক করে সেভ মোডে গিয়ে আমি এই জিনিসটা চালাতে পারবো। এবার আসো F9 মানে হচ্ছে উইন্ডোজ সেট আপ দেওয়ার সময় ফাস্ট বুট ডিভাইস ও সিডি রম দেখা যায় F9 এ ক্লিক করে। F10 এ কি করা হয়, ইন্টারনেট ব্রাউজার বা খোলা উইন্ডো এর মেনু বার নির্ধারণ করতে এই কি ব্যবহৃত হয়। F11 দিয়ে আমরা ফুল স্ক্রিন দেখতে এবং স্বাভাবিক অবস্থায় আনতে এই কি ব্যবহার করি। সো আমি যদি এখন F11 এ ক্লিক করি তোমরা দেখবে যে এই যে স্লাইডটা এটা হচ্ছে ছোট হয়ে যাবে, আবার যদি F11 এ ক্লিক করি স্লাইডটা বড় হয়ে যাবে। এবার আসে F12, এই কি চেপে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা মোডে যাওয়া যায়। এছাড়া মাইক্রোসফট ওয়ার্ডের সেভ অ্যাজ হিসেবে ব্যবহৃত হয়। F12 আমরা রিবুট করতেও ব্যবহৃত করতে পারি। সো এই জিনিসগুলো মূলত F1 থেকে F12 পর্যন্ত যে কাজগুলো এই ফাংশনের সেগুলো আমি হচ্ছে একটু সংক্ষিপ্ত আকারে বলেছি। আমি আশা করি এগুলো যদি তোমরা মনে রাখো অনেক অনেক হেল্প হবে তোমাদের। আর এখান থেকে প্রতি বছরই কোশ্চেন এসে থাকে, সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। এবার আসো মাউস। সো এবার যদি আমরা কিবোর্ড নিয়ে কথা তো বলে ফেলেছি, এবার যদি আমরা আরেকটা ওয়াইডলি ইউজড যে ইনপুট ডিভাইস সেটা নিয়ে কথা বলতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই মাউসের কথা বলতে হবে। মাউস হলো এক ধরনের ইনপুট ডিভাইস যা দেখতে ইঁদুরের মতো। এই যে আমি এখন যে কার্সারটা সরাচ্ছি এটা কিন্তু মাউসের মাধ্যমেই সরাচ্ছি, আর এটা দেখতে একটু ইঁদুরের মতো, আর এজন্যই এটাকে মাউস বলা হয়। সাধারণত এটাও গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সিস্টেমে ব্যবহৃত হয়। তার মানে এই যে ইন্টারফেসটা এটা কিন্তু একটা গ্রাফিক্যাল ইন্টারফেস, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। সো এই যে আমি এখানে ব্যবহার করতে পারছি এই জন্যই এটাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সিস্টেমে ব্যবহৃত হচ্ছে বলে ধরা হচ্ছে। এর সাহায্যে সহজেই কোনো অংশ সিলেক্ট করা যাবে। আমি যদি এখন এইটুকু অংশ সিলেক্ট করে সেটা বাদ দিতে চাই আমি কিন্তু খুব সহজেই পারবো। 1963 সালে ডগলাস অ্যাঞ্জেলবার্ট মাউস উদ্ভাবন করেন, যা 1985 সালে ম্যাকিনটশ কম্পিউটারে সর্বপ্রথম ব্যবহৃত হয়। ম্যাকিনটশ কি? ম্যাকিনটশ হচ্ছে অ্যাপলের উদ্ভাবিত যে অপারেটিং সিস্টেম সেটি। মাউস প্রধানত দুই প্রকার, একটা হলো সাধারণ মাউস আর একটা হচ্ছে অপটিক্যাল মাউস। তো মাউসের ব্যবহার কি? পয়েন্টিং। এই যে পয়েন্টিং মানে হচ্ছে মনিটর স্ক্রিনের যে কোনো জায়গায় মাউস পয়েন্টার মুভ করানো। এই যে আমি এখন এখানে নিতে পারছি, এই যে এখানে নিতে পারছি, এই যে এখানে নিতে পারছি, এটাকে আমরা বলবো হচ্ছে পয়েন্টিং। অন্যদিকে ক্লিক মানে কি? মাউসের বাটন একবার ক্লিক করে আমি যদি এখন একবার ক্লিক করি এবং ছেড়ে দিই সেটাকে আমরা সিঙ্গেল ক্লিক বা শুধু ক্লিক বলবো। সো এগুলি ছিল মাউস সম্পর্কে কথাবার্তা। এবার আসো OMR। তোমরা OMR এর সাথে একদমই পরিচিত কারণ তোমরা অলরেডি হচ্ছে অনেকগুলো পাবলিক পরীক্ষা দিয়েছো, সেখানে যে এসসি হোক এবং হচ্ছে আমাদের যে এসএসসি পরীক্ষা দিয়েছো বা এসএসসি পরীক্ষা তো তোমরা দিতে পারোনি, কিন্তু যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এই যে OMR এর সাথে রিলেটেড। তোমরা কিন্তু OMR হচ্ছে নৈবিত্তিক যখন কোশ্চেন আনসার করেছো সেখানে হচ্ছে তোমরা পূরণ করেছো। কয়েকদিন পরে যদি তুমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সেখানেও কিন্তু এই OMR শিটে তোমাকে আনসারগুলো পূর্ণ করতে হবে। সো এই OMR কি? OMR আসলে একটা মেশিন। এটাকে আমরা পূর্ণরূপ যদি বলি তাহলে হচ্ছে ওতে অপটিক্যাল, এমতে মার্ক, আরতে রিডার, অর্থাৎ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। এই OMR আলোর প্রতিফলনের সাহায্যে কোনো বিষয়কে মার্ক করে শুধু তার চিহ্নগুলোকে পাঠ করে কম্পিউটারকে জানায়। সাধারণত নৈবিত্তিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন, জনমত জরিপ, আদমশুমারি ইত্যাদি ক্ষেত্রে যন্ত্র ব্যবহৃত হয়ে থাকে। OMR পূরণ করা চিহ্নের সংকেত কম্পিউটার ইনপুট হিসেবে প্রেরণ করে। তোমরা কিন্তু এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছ এখানে যদি তোমার শিটটা হচ্ছে আমি হচ্ছে ইনপুট হিসেবে দেই, সেই OMR কিন্তু OMR যে মেশিনটা সেটা কিন্তু এই সবগুলো জিনিস হচ্ছে রিড করে ফেলবে যে তোমার কোনটা কোনটা কি আনসার দিয়েছো। সেক্ষেত্রে তোমার কোনটা হয়েছে কোনটা হয়নি সেটা আমি খুব সহজেই হচ্ছে নির্ণয় করতে পারবো, কারণ হচ্ছে আমি খুব সহজেই জেনে যেতে পারবো যে তুমি কোনটা কোনটা আনসার দিয়েছো। এবার আসো OCR মানে হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন বা অপটিক্যাল ক্যারেক্টার রিডার। সো এই OCR সফটওয়্যারের সাহায্যে ডাটাকে স্ক্যান করার পর এগুলোকে কম্পিউটারে ক্যারেক্টারে রূপান্তরিত করা হয়। অপটিক্যাল ক্যারেক্টার রিডার শুধু দাগই বোঝে না বরং বিভিন্ন বর্ণের পার্থক্য বুঝতে পারে। দৈনন্দিন নানা কাজ যেমন বিদ্যুৎ বিল, চিঠির পিনকোড, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, নোটিশ ইত্যাদি পড়তে OCR ব্যবহৃত হয়ে থাকে।
তোমরা এটার সাথে বারকোড রিডারকে মিলিয়ে ফেলবে না। দেখো এখানে হচ্ছে বারকোড রিডার কি করে একটু পর আমরা যদিও জানবো। বারকোড রিডার হচ্ছে বারকোডটা রিড করে, কিন্তু এখানে যে ক্যারেক্টারগুলো আছে এই জিনিসগুলো সবগুলো রিড করতে পারবে। সো এটা যেখানে ব্যবহৃত হয় সেগুলো হলো বিদ্যুৎ বিল, সিটির পিনকোড, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, নোটিশ এগুলোতে। এবার আসো MICR, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার বা ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন। তোমরা যারা হচ্ছে ব্যাংকে গিয়েছো সেখানে ম্যাক্সিমাম এখন প্রায় সব ব্যাংকই হচ্ছে এই যে MICR এই কোডটা হচ্ছে ইউজ করে। তোমরা দেখো এখানে যে আমি একটা ইসলামী ব্যাংকের চেক দিয়েছি, সো এই ইসলামী ব্যাংকের চেকটাতে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এই যে একটা কোড, এই কোডটা মূলত হচ্ছে MICR হচ্ছে রিড করতে পারে। এই কোডটা যদি আমি হচ্ছে ব্যাংকে দেখবে এরকম মেশিন থাকে, মেশিনে হচ্ছে চেকটা দেই, সাথে সাথে হচ্ছে রিড করে ফেলতে পারবে, রিড করে ইনপুটগুলো হচ্ছে নিয়ে ফেলতে পারবে, এবং যে হচ্ছে কম্পিউটার অপারেটর বা সেখানে ক্যাশে যে বসবে সেই জিনিসগুলো খুব সহজে দেখতে পারবে। সো আমরা যদি একটু জেনে নেই, এটি এক ধরনের স্ক্যানার যা ম্যাগনেটিক ইঙ্ক দ্বারা লিখিত তথ্য পড়তে বা বুঝতে পারে। অর্থাৎ এই যে ম্যাগনেটিক ইঙ্ক দ্বারা আমি লেখাটা লিখেছি এটা দেখতে বা পড়তে পারে। এ কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রাখলে কালির ফেরোসোপেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়। MICR প্রতি মিনিটে 2500-এর বেশি চেক পাঠ করে কম্পিউটার প্রসেসরে প্রেরণ করতে পারে। তার মানে বুঝতেছই তোমরা যেটা কতটুকু হ্যান্ডি যারা ব্যাংকে কাজ করে, এবং এই MICR এর মাধ্যমে তারা তাদের চেকের ইনফরমেশনগুলো খুব তাড়াতাড়ি জেনে যেতে পারে। এবার আসো বারকোড রিডার। এর মাধ্যমে আমরা হচ্ছে আজকের যেই লেকচারটি সেটা হচ্ছে শেষ করব। বারকোড রিডারের সাথে তোমরা প্রায় সবাই পরিচিত, যারা হচ্ছে কোনো শপিং করতে গিয়েছো সুপার শপে, সেখানে দেখেছো তুমি যখন প্রোডাক্টগুলো আনো তখন প্রোডাক্টের গায়ে একটা ইউনিভার্সাল প্রোডাক্ট কোড লেখা থাকে যাকে আমরা বারকোড বলে থাকি। সো এটা হচ্ছে একদম ডিফারেন্ট প্রতিটা প্রোডাক্টে। সো তখন কি হয়, তুমি যার কাছে হচ্ছে এই জিনিস প্রোডাক্টগুলো নিয়ে যাও, অর্থাৎ ক্যাশে যিনি বসে, যিনি তোমার কাছ থেকে টাকা নিবে, তিনি এই বারকোড রিডার দিয়ে প্রত্যেকটা রিড করে এবং সাথে সাথে সেটা কম্পিউটারে চলে যায়, এবং সেখান থেকে তিনি এই ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অর্থাৎ তার কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো প্রোডাক্ট এখন খরচ হচ্ছে, এই প্রোডাক্টটার দাম কত, সবগুলো জিনিস সে জানতে পারে। বারকোড বলতে কম বেশি চড়া বিশিষ্ট পর্যায়ক্রমিক কতগুলো বা লিখা সমাহারকে বোঝায়। সো এরকম বারকোড হতে পারে, আবার অন্যরকম বারকোডটা হতে পারে। আমি সরি এখানে দেখাতে পারি তোমাদের। একে ইউনিভার্সাল প্রোডাক্ট কোডও বলা হয়। বারকোড রিডার একটি অপটিক্যাল ইনপুট ডিভাইস। সো এগুলি ছিল এই লেকচারে বলার জন্য। আমরা একটু এক নজরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে আসি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইনপুট ডিভাইস বা গ্রহণ মুখ, কিবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR, লাইট প্যান, স্ক্যানার প্রভৃতি। একটি প্রামাণিক কিবোর্ডে সংখ্যাসূচক 17টি কি থাকে। তার মানে এই যে আমরা নিউমেরিক্যাল কোডের কথা বলেছি সেখানে 17টি কি থাকে এটা বলা হচ্ছে। সাধারণ কিবোর্ড বিন্যাসকে বলা হয় কুইটি বিন্যাস। কম্পিউটারে F1 বাটন অধিকাংশ প্রোগ্রাম ব্যবহৃত হয়। কম্পিউটারে F12 বাটন সেভ বাটন। এ মাউস ইজ এ পয়েন্টিং ডিভাইস। মাউসের চাকার সাহায্যে স্ক্রলিং থ্রু ডকুমেন্টস খুব সহজে করা যায়। ধরো আমি হচ্ছে এখন স্ক্রল করছি, এই যে স্ক্রল করছি এটা হচ্ছে আমি চাকার সাহায্যে করছি। To select the text by shading as you drag the mouse arrow over the text is known as highlight. এই যে আমি এখন এরকম ভাবে হচ্ছে এটা হাইলাইট করছি, ধরো এই যে সিলেক্ট করছি, এরকম ভাবে আমি হচ্ছে হাইলাইট করতে পারি কোনো কিছুকে। MICR এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার। বর্তমানে বাংলাদেশ ব্যাংকে চেক বইয়ে MICR টেকনোলজি ব্যবহৃত হচ্ছে। OMR এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রেকগনিশন। বহু নির্বাচনী পরীক্ষার প্রশ্নবলী ডেটা ইনপুটে দিতে OMR টেকনোলজি ব্যবহার করতে হয়। OMR গোলক বরাট করে খাতা পড়তে পারে। OCR কনভার্টস স্ক্যান টেক্সট ইনটু এডিটেবল টেক্সট। আমরা একটু আগে বলেছি OCR কি করে, এই লেখাগুলোকে আমার হচ্ছে কনভার্ট করে, এরকম ধরো এটা হচ্ছে কাগজে লেখা আছে, সো আমি যদি হচ্ছে OCRটা ধরি, এই লেখাটা এরকম ভাবে এখানে ওয়ার্ডে চলে আসতে পারবে। অপটিক্যাল টেকনোলজির সাহায্যে কম্পিউটার আলোকে ইনপুট হিসেবে ব্যবহার করে। একটি বারকোড রিডার থেকে আলো বের হয়। বারকোড রিডার সুপারমার্কেটে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সো এতটুকুই ছিল আজকের যেই ভিডিও, সেই ভিডিওটি। আমি আশা করি ইনপুট ডিভাইস সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন নেই, এবং পরবর্তী ভিডিওতে আমরা আউটপুট ডিভাইস নিয়ে কথা বলবো। তারপর আমাদের এটা মোটামুটি শেষ। এরপরে আমরা তথ্য প্রযুক্তির যে বইয়ের প্রথম চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকার জন্য, এবং আশা করি যারা নতুন এসেছে তারাও শেয়ার করবে। এবং কয়েকদিন অসুস্থ থাকার জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, বাট আমি ট্রাই করবো এখন থেকে রেগুলার ভিডিও দিতে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।